আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের শুরুতে সবাইকে স্বাগতম। আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি এখানে। এই ছবিতে কি হচ্ছে কেউ কি বলতে পারবে? এমনি ছবিগুলো দেখে, লেখাগুলো পড়ার দরকার নেই, এমনি ছবিগুলো দেখে কিছুটা আইডিয়া করতে পারবে না দেখি। রোমান কি আছো? জি জি স্যার, রোমান তো অনেক ভালো ভালো কাজ করে দেখি নেটে। জি হুম জি স্যার। হুম অনেক অন্যের সম্পর্ক কিভাবে ভাঙতে হয় সেটা তো স্যার জানেন। ক্লাস প্রস্তুতি ভেরি গুড সামি, ধন্যবাদ। এখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে মূলত ক্যালাস প্রস্তুতির ধাপ। ঠিক আছে, তো ক্যালাস প্রস্তুতি কিভাবে করা হচ্ছে স্যার একটু এখানে ছবি দেখে আমি বলে দিচ্ছি, পরবর্তী বিস্তারিত আসতেছি। প্রথমে কি করবো স্যার, আমরা একটা সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করব। উত্তপ্ত করার পরে সেটাকে শীতল করব, ঠান্ডা করব। তো ঠান্ডা করলে দেখা যাবে এক সময় যে লবণগুলো ছিল সেই লবণগুলো ধীরে ধীরে পাত্রের তলায় দানা আকারে জমা হচ্ছে, যেগুলোকে আমরা বলছি ক্যালাস। তাহলে এটা হচ্ছে ক্যালাস গঠনের জন্য একটা পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে ক্যালাসন পদ্ধতি। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মূলত ক্যালাসন পদ্ধতি। তো ক্যালাসন পদ্ধতি পড়ার আমাদের আজকের টপিকস হচ্ছে ক্যালাসন এবং খাদ্য লবণ থেকে বিশুদ্ধ লবণে ক্যালাস প্রস্তুত করা। তাহলে এই ক্লাস শেষে যে ক্যালাসন কি এগুলো ব্যাখ্যা করতে পারবে, এখানে কিছু শিকনফল আছে। দেখো, ক্যালাসন প্রক্রিয়ার সময় আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন ব্যবহার করছি সেগুলো ব্যাখ্যা করতে পারবে, এবং অবিশুদ্ধ খাদ্য লবণ থেকে কিভাবে বিশুদ্ধ খাদ্য লবণের ক্যালাস তৈরি করতে হয় সেটাও ব্যাখ্যা করতে পারবে। তো আসা যাক শুরুতে ক্যালাস কি। তাহলে আমরা ক্যালাস কি যদি বলতে চাই তাহলে এই সংজ্ঞাটা বলতে পারি যে একটা নির্দিষ্ট সজ্জার বা নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক কাঠামো বিশিষ্ট যে কঠিন পদার্থগুলো থাকে সেগুলোকে আমরা বলবো ক্যালাস। এবং যে সকল কঠিন পদার্থ এ ধরনের ক্যালাস গঠন করতে পারে তাদেরকে আমরা বলবো ক্যালাস পদার্থ। যেমন এই ধরনের কয়েকটা ক্যালাস পদার্থের উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট বা জিঙ্ক সালফেট ইত্যাদি। এখানে দেখো, আমরা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বলতে কি বোঝাচ্ছি। তো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বলতে দেখো, এখানে যে কথাটা বলা হয়েছে যে নির্দিষ্ট সজ্জার ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতি বিশিষ্ট যে কঠিন পদার্থ। তাহলে দেখো, আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের দানাগুলো যদি একটু সূক্ষ্মভাবে শক্তিশালী কোনো একটা অনুবীক্ষণ, ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি একটু দেখতে চাই, তখন দেখবো যে সোডিয়াম ক্লোরাইডের দানাগুলো হচ্ছে এরকম, যদি এরকম কালারফুল না। আমরা এখানে বুঝে সুবিধার্থে কালারটা দিয়েছি। দেখো, এক্ষেত্রে দেখা যায় সোডিয়াম এবং ক্লোরিন তারা নির্দিষ্ট একটা গঠনে যুক্ত হয়। কিভাবে হচ্ছে, দেখো আমরা যে ছক্কার গুটি দেখছি স্যার, ছক্কাটা লুডোর যে গুটি, ছক্কাটা কি ধরনের স্যার, মানে ছক্কার শেপটা কিরকম সেটা বুঝতে যাচ্ছে। ছয়তল বিশিষ্ট। না স্যার, এটা একটা নাম আছে, না স্পেশাল একটা নাম আছে ছক্কার। কেউ পারি না? বর্গাকার। না স্যার, এটা একটা বর্গাকার তো স্যার, একটা তল, কিন্তু ছক্কাটার একটা নাম আছে। ঘনকাকৃতি। ভেরি গুড, ঘনকাকৃতি। তাহলে ছক্কা হচ্ছে ঘনকের মতো। ঘনক মানে কি, যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান তাকে আমরা বলি ঘনক। তাহলে সোডিয়াম ক্লোরাইডের গঠনটা হচ্ছে এই ধরনের ঘনকাকৃতি, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান। কিন্তু এখানে আমাদের দেখো, এটা যেহেতু 2D একটা পিকচার, এখানে 3D টা দেখানো সম্ভব না। তাহলে আমরা তাও একটা তল ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। দেখো, তাহলে উপরে যে তলটা আছে, বর্গাকার যে তলটা আছে, সেই তলের মধ্যে আমরা যদি গঠনটা দেখতে চাই তাহলে দেখো, এখানে খয়েরি কালার করে যেটা দিয়েছে সেটা হচ্ছে সোডিয়াম, এবং সবুজ কালার যেটা দিয়েছে সেটা হচ্ছে ক্লোরাইড। তাহলে দেখো, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এভাবে প্রত্যেকটা অংশের মধ্যে দেখো একটা সোডিয়াম একটা ক্লোরিন, একটা সোডিয়াম একটা ক্লোরিন, এভাবে যুক্ত হয়ে ওরা একটা নির্দিষ্ট ঘনকাকৃতির গঠন বা কাঠামো তৈরি করছে। ঠিক আছে, বিপরীতধর্মী আয়নগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে কিভাবে দেখো, একটার সাথে একটা, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে তারা অনবরত যুক্ত হতে হতে ঘনকাকৃতির একটা সুন্দর জ্যামিতিক গঠন বিশিষ্ট একটা দানা বা কঠিন পদার্থ গঠন করছে, যেটাকে আমরা বলছি সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস। তাহলে যে পদার্থগুলো এই ধরনের ক্যালাস গঠন করতে পারে তাদেরকে বলা হচ্ছে ক্যালাস পদার্থ। এই ধরনের ক্যালাস পদার্থের উদাহরণ কি কি বলছি স্যার? সোডিয়াম ক্লোরাইড আছে, কপার সালফেট আছে এবং জিঙ্ক সালফেট আছে। এই ক্যালাসগুলোকে আবার দুই ভাগে ভাগ করে, কিছু আছে আর্দ্র ক্যালাস আর কিছু অনার্দ্র ক্যালাস। স্যার, আর্দ্র এবং অনার্দ্র কথাটা মানে জানি? আর্দ্র বিশ্লেষণ। না স্যার, আর্দ্র বিশ্লেষণ নয়, আর্দ্র ক্যালাস।
আর্দ্র ক্যালাস কথাটা মানে জানি, আর্দ্র মানে কি স্যার? ভেজা। তার যে ক্যালাসগুলো তৈরি হওয়ার সময় বা যে ক্যালাসগুলো গঠিত হওয়ার সময় দ্রবণ থেকে পানি শুষে রাখে, পানি শোষণ করে রাখে, সেগুলোকে আমরা বলবো আর্দ্র ক্যালাস। আর যেগুলো পানি শোষণ করে না সেগুলো অনার্দ্র ক্যালাস। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এদের মধ্যে দেখো সোডিয়াম ক্লোরাইডের যখন আমরা ক্যালাস তৈরি করি, সোডিয়াম ক্লোরাইড কিন্তু দ্রবণ থেকে পানি শোষণ করে না, সেজন্য সোডিয়াম ক্লোরাইড হচ্ছে অনার্দ্র ক্যালাস। কিন্তু কপার সালফেট পানি শোষণ করে, যেটাকে আমরা ব্লু ভিট্রিয়ল বা তুঁত বলি, 5 মোল পানি শোষণ করে রাখে। আবার জিঙ্ক সালফেট 7 মোল পানি শোষণ করে রাখে, এটাকে বলা হয় হোয়াইট ভিট্রিয়ল, এটা ব্লু ভিট্রিয়ল। এগুলো, এটা 7 মোল পানি শোষণ করে, এটা 5 মোল পানি শোষণ করে। এই জন্য এই দুটো হচ্ছে আর্দ্র ক্যালাস আর এটা হচ্ছে অনার্দ্র ক্যালাস। তো এখানে দেখো দানাগুলো দেওয়া আছে। এরপর আসে ক্যালাসন প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ার সাহায্যে আমরা কি করি, কোন একটা কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করে ওই দ্রবণটাকে ধীরে ধীরে ঠান্ডা করে ক্যালাস আকারে দ্রবটাকে পৃথক করি, সেটাকে বলবো ক্যালাসন প্রক্রিয়া। আবার বলছি, দেখো যে পদ্ধতিতে একটা কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণ উত্তপ্ত করার পরে ওই উত্তপ্ত দ্রবণটাকে আমরা ধীরে ধীরে ঠান্ডা করে কঠিন পদার্থটাকে দ্রবণ থেকে আমরা ক্যালাস আকারে পৃথক করব, সেই পদ্ধতিটাকে বলবো ক্যালাসন পদ্ধতি। অর্থাৎ এটা যদি আমি একটু সহজভাবে বলতে চাই, আমাদের তোমাদের মধ্যে কারো বাসা কি, বাড়ি কি মহেশখালী বা কুতুবদিয়াতে আছে কিনা? কারো বাড়ি কি ওই পাশে আছে, মহেশখালী কুতুবদিয়া? নেই সম্ভবত। আচ্ছা, তাহলে ওখানে দেখবা যে অনেক লবণ চাষি আছে। তো লবণ চাষিরা কি করে, যে সাগরে যে কক্সবাজার বিচের যে পানি আছে, সে পানিগুলো তারা যে একটা জমিতে একটা নালা করে দেয়, নালা এবং জমিতে বড় গর্ত করে, নালার সাহায্যে ওই জোয়ারের পানিগুলো গর্তে গিয়ে পড়ে, গর্তে পড়ার পরে তারা বাদ দিয়ে ওই পানিগুলোকে আটকে রাখে। পরবর্তী দেখা যায় সাগরের তাপে এই পানিগুলো ধীরে ধীরে বাষ্প হয় এবং সেখান থেকে লবণের দানা বা ক্যালাসগুলো পাওয়া যায়। এই পদ্ধতিতে আমরা মূলত লবণ পেয়ে থাকি। তো এখানে দেখো কি করা হচ্ছে, যে একটা কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণ, যেমন ওই যে সাগরের পানি সম্পৃক্ত দ্রবণ, সেটাকে উত্তপ্ত করে সূর্যের তাপে উত্তপ্ত করার পর ধীরে ধীরে যখন আবার সেটা ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পরে ওই লবণগুলো ধীরে ধীরে দানা আকারে বা ক্যালাস আকারে পৃথক হচ্ছে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্যালাসন পদ্ধতি। এই ক্যালাসন পদ্ধতির ছবি এখানে দেওয়া আছে। আমরা কিছু ধাপের কথা বলবো। দেখো ক্যালাসে কিছু ছবি দেওয়া আছে, ক্যালাসন প্রক্রিয়ার কিছু ধাপ আছে, আমরা ধাপগুলো আগে জেনে নিই। তার প্রথম ধাপটা হচ্ছে কি, একটা নমুনা দ্রবণ আমরা তৈরি করব। দ্বিতীয় ধাপ, ওটাকে পরিশ্রুত করব। 3 নাম্বার, পরিশ্রুত দ্রবণটাকে গাঢ় করব। 4 নাম্বার হচ্ছে গাঢ় দ্রবণটাকে শীতল করব এবং সর্বশেষ ক্যালাসগুলোকে পৃথক করব এবং শুষ্ক করব। তাহলে ক্যালাসন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ধাপ আছে, ধাপ বর্ণনা করতে হবে মোট 5টা। তো এগুলো আমরা ছবির মাধ্যমে দেখে নিই, আশা করি ব্যাখ্যা করতে পারবো। দেখো প্রথমটা হচ্ছে নমুনা দ্রবণ তৈরি করা। তাহলে আমরা যদি বাসায় করতে চাই তাহলে কি করতে পারি, আমি একটা গ্লাসের মধ্যে বা একটা মগের মধ্যে কিছু পানি নিয়ে তার মধ্যে লবণ যোগ করব। লবণ যোগ করে চামচ দিয়ে নেড়ে লবণগুলোকে দ্রবীভূত করব। ধীরে ধীরে এভাবে লবণ যোগ করতে করতে এক সময় আমি ওই পানিটাকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করব। এখন স্যার সম্পৃক্ত হয়েছে কিনা কিভাবে বুঝবো, কে বলতে পারে? দ্রবণ আর কোনো কিছু মিস করা যাবে না। ভেরি গুড। দেখো, তাহলে আমরা ধরো লবণ যোগ করতে করতে এমন একটা পর্যায়ে আসবে যখন আমরা দেখবো যে আমরা যদি লবণ যোগ করি ওই লবণগুলো পানিতে আর মিশবে না। অর্থাৎ ওই পানিগুলো যতটুকু লবণকে মিশাতে পারতো, যতটুকু লবণকে দ্রবীভূত করতে পারতো, ততটুকু দ্রবীভূত হয়ে গেছে। এখন অতিরিক্ত পরিমাণে লবণ দিলে সে আর দ্রবীভূত করতে পারবে না। তার মানে ওই অবস্থা হচ্ছে তার জন্য কি স্যার, সম্পৃক্ত অবস্থা। কথাটা কি বুঝছি? জি স্যার। ভেরি গুড। তাহলে আমরা প্রথমে একটা নমুনা লবণের সম্পৃক্ত দ্রবণ তৈরি করব। তবে স্যার আমরা ক্যালাসন প্রক্রিয়ার সাহায্যে সাধারণত কি করি স্যার, অবিশুদ্ধ লবণকে বিশুদ্ধ করতে পারি। যেমন বাজারে কিছু খোলা হকাররা কিছু খোলা লবণ বিক্রি করে না, দেখছি স্যার, ওই যে ভ্যানে করে ওই যে জি স্যার। কেজি 5 টাকা স্যার। 10 টাকা জি এরকম স্যার। করে কিছু লবণ বিক্রি করে। তাহলে ওই লবণগুলো দেখবা যে আমাদের যে প্যাকেটজাত লবণ আছে সেগুলো হচ্ছে কিছুটা ঘোলা, অর্থাৎ এগুলোকে ভালো করে রিফাইন করে না। সাগরের পানি থেকে যেগুলো পায় সেগুলোকে ভালো করে রিফাইন না করে বিক্রি করতেছে। তো এই যে লবণগুলো আমরা পাচ্ছি সেগুলোকে আমরা মোটামুটি অবিশুদ্ধ লবণ বলতে পারি। এখন মনে করি আমি ওই অবিশুদ্ধ লবণকে বিশুদ্ধ করব। তো অবিশুদ্ধ লবণ এরকম কয়েক কেজি কিনে এভাবে সম্পৃক্ত দ্রবণ তৈরি করব। সম্পৃক্ত দ্রবণ তৈরি করার পরে দেখবো যে যখন আমরা লবণগুলোকে পানিতে মেশাবো তখন ওই লবণগুলো যেহেতু অবিশুদ্ধ, অর্থাৎ এখানে বালি বা কাদা কিছু পরিমাণে লেগে থাকে লবণের সাথে, সেজন্য ওই আমাদের যে মিশ্রণটা সেই মিশ্রণটা কিছুটা ঘোলাটে দেখাবে।
বুঝছি স্যার। আমার যেহেতু ওই লবণগুলো বিশুদ্ধ না, সেজন্য ওখানে বালি কাদা এগুলো সাগরের পানি থেকে জোয়ারের পানির সাথে তো এগুলো আসেই, কাজে ওখানে বালি বা কাদা কিছু লেগে থাকে, যে কারণে আমরা যে লবণের দ্রবণটা তৈরি করব সেই দ্রবণটা কিছুটা ঘোলাটে দেখাবে। এখন আমাদের কাজ হচ্ছে স্যার এই ঘোলাটে দ্রবণ থেকে বালি বা কাদাগুলোকে পৃথক করে ফেলা। তো পৃথক করতে গিয়ে আমাদের কি করতে হবে, ছাঁকন ছেঁকে ফেলতে হবে। তো ছেঁকে ফেলার জন্য যে পদ্ধতি সেটাকে আমরা বলবো পরিস্রাবণ পদ্ধতি। তো এই ছবিটা তোমরা দেখছো কিনা দেখো তো, এভাবে কি কেউ কাজ করতে দেখছো? স্যার করছি স্যার। ভেরি গুড। তাহলে দেখো এখানে আমরা কি করি স্যার, নিচে একটা পরিষ্কার বিকার বসাই, একটা ত্রিপদী স্ট্যান্ডের সাহায্যে একটা ফানেলকে প্রথমে আটকে দিই। ফানেলের গায়ে কি দেওয়া হয়েছে, ছবিতে দেখতে পাচ্ছ, ফানেলের গায়ে কি দিচ্ছি স্যার, ফিল্টার পেপার। জি স্যার। ফিল্টার পেপার আটকে দেওয়া হয় ফানেলের গায়ে। এরপর আমরা যে দ্রবণটা তৈরি করছি, ঘোলাটে যে দ্রবণটা তৈরি করছি, সেই দ্রবণটাকে ধীরে ধীরে এভাবে ওই ফিল্টার পেপারের উপর ঢালবো। ঢাললে দেখা যাবে কি ফিল্টার পেপার চুইয়ে যখন ওই দ্রবণগুলো নিচে পড়বে, তখন এখানে দ্রবণগুলো কিরকম দেখাবে, স্যার পরিষ্কার। পরিষ্কার। এবং স্বচ্ছ বালি কাদা অদ্রবণীয় উপাদান যেগুলো ছিল সেগুলো এই ফিল্টার পেপারের গায়ে আটকে থাকবে। তা তোমরা ছবি দেখে বুঝতে পারছো এটা হচ্ছে ঘোলা আর এটা হচ্ছে পরিষ্কার দ্রবণ। তাহলে এভাবে আমরা পরিস্রাবণ করব। প্রথমে সম্পৃক্ত দ্রবণ তৈরি করব, এরপর সম্পৃক্ত দ্রবণটাকে পরিস্রাবণ করব। পরিশ্রমের পকেটগুলো ব্যাখ্যা করতে হবে। না স্যার, ব্যাখ্যা করতে হবে না, শুধু কথাগুলো লিখবা। যে আমি এগুলোকে ব্যাখ্যা করতে, তোমাদের ব্যাখ্যা করার প্রয়োজন নেই, শুধু ধাপগুলো লিখবা। এখন আসা যাক, এই পরিশ্রুত দ্রবণটাকে গাঢ় করতে হবে। তো স্যার দ্রবণকে গাঢ় করা যায় কিভাবে, একটু টেকনিক দেখি কে পারে। কে পারে? বুঝিনি। আচ্ছা, একটা ছবিটা দেখি নিই আমরা। ভেরি গুড। দেখো তাপ প্রয়োগ করে। তার আমরা যে পরিশ্রুত দ্রবণ যেটা পাইছি সেটাকে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে, ত্রিপদী স্ট্যান্ডের উপর বসিয়ে নিচে তাপ দিয়ে উত্তপ্ত করবো। তাকে আমরা তাহলে উত্তপ্ত করলে দেখা যাবে এখান থেকে পানি ধীরে ধীরে বাষ্প হয়ে চলে যাবে। আচ্ছা দেখো, আমরা যদি লবণের দ্রবণ তৈরি করি, লবণের স্ফুটনাঙ্ক কত স্যার, কে পারি? সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক কারো মনে আছে কিনা? সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক হচ্ছে স্যার মাত্র 1465 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আমাদের পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কাজেই আমরা যখন এই দ্রবণটাকে উত্তপ্ত করব, কে আগে বাষ্পীভূত হয়ে যাবে স্যার, কি লবণ না পানি? পানি। স্যার পানি স্যার। পানি বাষ্পীভূত হয়ে যাবে। তাহলে দেখো আমাদের বিকারের মধ্যে মনে করি এখানে 100 ml দ্রবণ ছিল, তো সেটাকে যখন আমি উত্তপ্ত করে করে প্রায় অর্ধেক বানায় ফেলবো, তখন আমরা বুঝবো যে সেখানে পানি চলে যাওয়ার কারণে ওই দ্রবণের মধ্যে লবণের ঘনমাত্রা বেড়ে যাবে না। পানি উড়ে চলে গেলে লবণের ঘনমাত্রা বেড়ে যাবে। এটাকে বলছি আমরা পরিশ্রুত দ্রবণটাকে গাঢ় করা। এরপরের ধাপটা দেখিনি আমরা। এরপরের ধাপটা হচ্ছে গাঢ়ীকৃত দ্রবণটাকে ধীরে ধীরে শীতল করব আমরা। তো গাঢ়ীকৃত দ্রবণকে শীতল আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে স্যার যে ফ্রিজের মধ্যে রেখে শীতল করতে পারি, আর একটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় রেখে ধীরে ধীরে শীতল করতে পারি। এখন আমরা কোনটা করব, আমরা কি দ্রুত শীতল করব নাকি ধীরে ধীরে শীতল করব? ধীরে ধীরে স্যার। ধীরে ধীরে শীতল করব। এখন ফ্রিজের একটা সমস্যাটা কি, কোল্ড স্টোরেজ যদি আমরা করি তাহলে ফ্রিজের মধ্যে রাখলে সমস্যাটা কি সেটা আমরা একটা প্রশ্নের মাধ্যমে দেখবো। ঠিক আছে, তাহলে আমরা গাঢ়ীকৃত দ্রবণটাকে ধীরে ধীরে ঠান্ডা করব। যখন ঠান্ডা করব তখন দেখবো স্যার এই যে যেহেতু আগে বেশি পরিমাণ দ্রবণ ছিল, দেখো এখানে মনে করি 100 ml দ্রবণ ছিল, সেখান থেকে আমি দ্রবণটাকে গাঢ় করে 50 ml বানিয়ে ফেলছি। তাহলে ওই 100 ml পানি যে পরিমাণ লবণকে দ্রবীভূত করে রাখতে পারতো, এখানকার 50 ml পানি নিশ্চয়ই ওই পরিমাণ লবণকে দ্রবীভূত করে রাখতে পারবে না। পারবে কিনা? না স্যার। তাহলে অতিরিক্ত যে লবণগুলো থাকবে সেই অতিরিক্ত অর্থাৎ 50 ml পানি যতটুকু দ্রবীভূত করতে পারবে ততটুকু তো এই দ্রবণের মধ্যে দ্রবীভূত থাকবে। বাকি যেগুলোকে সে পারবে না, দ্রবীভূত করে রাখতে পারবে না, সেগুলো ধীরে ধীরে তলায় এভাবে দানা আকারে জমা হয়ে যাবে। এই দানাগুলোকে আমরা বলছি ক্যালাস। বুঝছি? তাহলে দেখো এখানে লাল লাল করে যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে পানি, আর সবুজ কালার যেটা দিয়েছে সেটা হচ্ছে লবণ। তাহলে দেখা যাবে ধীরে ধীরে এভাবে লবণ নিচে দানা আকারে জমা হতে থাকবে। তাহলে গাঢ়ীকৃত দ্রবণটাকে আমরা শীতল করব। শীতল করার পরে, শীতল করার সময় দেখো আমরা সামান্য পরিমাণ সক্রিয় কার্বন যোগ করব। সক্রিয় কার্বন বলতে বোঝাচ্ছে মূলত কয়লার গুঁড়া যোগ করব, যাতে ক্যালাসটা একটু দ্রুত গতিতে হয়। এমনিতে ক্যালাসন প্রক্রিয়াটা সম্পন্ন হতে তুমি যদি কক্ষ তাপমাত্রায় রেখে, স্বাভাবিকভাবে রেখে যদি তুমি শীতল করতে যাও, দেখা যায় ক্যালাস জমা হতে হতে দেখার মতো ক্যালাস তৈরি হতে হতে প্রায় 3-4 দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়।
তো আমরা এই প্রক্রিয়াটাকে এই কাজটাকে যদি একটু দ্রুত করতে চাই তখন আমাদেরকে ওই সক্রিয় কার্বন এবং কিছু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতে হবে। এখন আমরা যে ক্যালাসগুলো পাবো স্যার সেই ক্যালাসগুলোকে পৃথক করতে হবে এবং শুষ্ক করতে হবে। তো পৃথক করার জন্য আমরা এই ধরনের একটা ডিস্ক নিব। এটা আমাদের বলা দরকার, এমনি জেনে নিবা, কিন্তু ক্যালাসটাকে আমরা পৃথক করবো এই ধরনের একটা ডিস্ক নিব। এখানে সাকশন পাম্প আছে, দেখো সাকশন পাম্প মানে হচ্ছে এই যে ক্যালাসের মধ্যে যদি কিছু পানি থেকে থাকে সেই পানিগুলোকে এই সাকশন পাম্পটা শুষে নিবে। সাকশন পাম্প যখন এই পানিগুলোকে শুষে নিবে তখন এই ক্যালাসটা শুষ্ক হয়ে যাবে। শুষ্ক হয়ে যাওয়ার পর সেটাকে আমরা ওভেনের মধ্যে দিয়ে ড্রাই করে ফেলবো। তো ড্রাই করে আমরা যেটা পাবো সেটাকে বলবো ক্যালাস, কঠিন ক্যালাস। তাহলে ধাপগুলো কি মনে থাকবে স্যার? প্রথম ধাপটা কি করছি, একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছি। দ্বিতীয় ধাপটা হচ্ছে পরিস্রাবন করব। পরিস্রাবন করে আমরা অদ্রবণীয় উপাদানগুলোকে ছেঁকে ফেলবো। এরপরে যে পরিস্থিতি দ্রবণটা পাবো সেটাকে গাঢ় করবো। গাঢ় করার পরে ধীরে ধীরে শীতল করবো। শীতল করা হলে আমরা ওই যে ক্যালাসগুলো পাবো সেই ক্যালাসগুলোকে পৃথক করবো এবং শুষ্ক করবো। তাহলে এভাবে আমরা ক্যালাস তৈরি করতে পারি। আর 1 মিনিটের মতো সময় আছে, দেখি। তাহলে এই যে ক্যালাসন প্রক্রিয়া, এই প্রশ্নটা 2019 সালে আসছে। এই প্রশ্নটা একটু দেখে নাও। ক্যালাসন প্রক্রিয়ায় ধীরে শীতলীকরণ না দ্রুত শীতলীকরণ কোনটা বেশি উৎকৃষ্ট? 2019 সালে আসছে প্রশ্নটা, একটু দেখে নিই আমরা উত্তরটা। আমরা ছবির মাধ্যমে দেখে আশা করি ব্যাখ্যা করতে পারবো। এখানে দ্রুত শীতলীকরণ এবং ধীরে শীতলীকরণের মধ্যে পার্থক্যের জন্য দুইটা ছবি দেওয়া আছে। এই ছবি দেখে আমাকে একটু এক্সপ্লেইন করতে হবে তোমাদেরকে। তোমরা বলবে আমাকে দ্রুত শীতল করলে কি সমস্যা আর ধীরে শীতল করলে কি সুবিধা? আর দ্রুত শীতল করলে যে ক্যালাস দানাগুলো তার একসাথে হয়ে অপদ্রব্য থেকে যায়। অপদ্রব্য থেকে যায়, ভেরি গুড। আর ধীরে শীতল করলে দেখা যাচ্ছে অপদ্রব্যগুলো আলাদা, নাকি? অপদ্রব্যগুলো আলাদা জায়গায় জমা হচ্ছে, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যখন আমরা ক্যালাসন প্রক্রিয়াটা দ্রুত করার জন্য যদি ফ্রিজের মধ্যে রেখে দিই তখন দেখবো যে যে ধরো যদি ওই ক্যালাসের সাথে যদি কোনো নুড়ি পাথর টাথর, ধরো কঙ্কর টঙ্কর, সাগরের পানির সাথে অনেক কিছু আসে, সেগুলো যদি কোনো কারণে যদি চলে আসে, বাই চান্স যদি চলে আসে, যদি আমরা ফিল্টারটা না করি, যদি বাই চান্স চলে আসে, তখন সেক্ষেত্রে দেখা যাবে ওই অদ্রবণীয় উপাদান বা অপদ্রব্য যেগুলো ছিল। প্রশ্নটা থেকে স্যার ক্যালাসনের ধাপগুলো বলতে হবে না স্যার, বলতে হবে না এগুলো। তাহলে এখানে আমরা যে অদ্রবণীয় উপাদান বা অপদ্রব্য বা ভেজাল যেগুলো ছিল, নুড়ি পাথর টাথর যা ছিল অপদ্রব্য বা ভেজাল, সেগুলো দেখা যাবে ওই ক্যালাসের মধ্যে জমা হয়ে যাবে। অর্থাৎ ওই অদ্রবণীয় উপাদানগুলোর ভেতরে, ওই অদ্রবণীয় উপাদানগুলোর চারিদিকে ক্যালাসগুলো জমা হওয়ার কারণে আমরা বলবো আমাদের ওই ক্যালাসগুলো অবিশুদ্ধ হবে। অর্থাৎ এখানে অপদ্রব্য থাকার কারণে এগুলো অবিশুদ্ধ হবে। প্লাস আরেকটা অসুবিধা হচ্ছে এই ক্যালাসগুলো অনিয়ত আকৃতির হবে। অনিয়ত আকৃতি বলতে বোঝায় এক একটা ক্যালাসের আকৃতি এক এক রকম হবে। হয়তোবা দেখা যাবে একটা দানা বড়, একটা দানা ছোট, এরকম। এখন ধরো তুমি বাজার থেকে লবণ কিনতেছো, এখন লবণগুলো দেখতে আছে কি একটা দানা বড় একটা দানা ছোট, তুমি কই লবণটা কিনবা? না স্যার, বলবো যে এটা নষ্ট লবণ, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দ্রুত শীতল করতে গেলে দানা যেগুলো হয়, ক্যালাস যেগুলো পাই আমরা, সেগুলো অনিয়ত আকৃতির হয়। অর্থাৎ এক একটা দানা এক এক আকৃতির হয়। প্লাস ওই কোনো অপদ্রব্য ওই ক্যালাসগুলোর মধ্যে জমা হয়ে যেতে পারে, যে কারণে ওইটা অবিশুদ্ধ হয়। কিন্তু যদি আমরা ধীরে ধীরে শীতল করি তখন দেখবো যে অপদ্রব্য যদি থেকেও থাকে তাহলে অপদ্রব্যগুলো আলাদা একটা জায়গায় জমা হবে। যেমন এখানে দেখো অপদ্রব্যগুলো আলাদা জায়গায় জমা হচ্ছে, ক্যালাসগুলো পৃথকভাবে জমা হচ্ছে। আর সবগুলো দানার আকৃতি, সবগুলো ক্যালাস যেগুলো আমরা পাবো সবগুলো দানার আকৃতি প্রায় সমান হবে। যেমন যদি আমরা লবণ বা চিনি বাজার থেকে যেগুলো পাচ্ছি স্যার, সবগুলো লবণের দানা বা সবগুলো চিনির দানা প্রায় সমান আকৃতির না? সবগুলো সেম। তাহলে এভাবে আমরা যদি ধীরে ধীরে শীতল করি তখন যে ক্যালাসগুলো পাবো সেগুলো সব নিয়ত আকৃতির বা নিয়মিত আকৃতির হবে, আর অপদ্রব্য সেখানে থাকবে না, থাকলেও খুবই কম পরিমাণে থাকবে। আর যদি দ্রুত শীতল করি অপদ্রব্য বেশি থাকবে, অর্থাৎ ভেজাল বেশি থাকবে, এবং ক্যালাসের দানাগুলো অনিয়ত আকৃতির হবে। এজন্যই মূলত আমরা ধীরে ধীরে শীতলীকরণটাকে বেছে নিব। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালাসন প্রক্রিয়া। এখান থেকে দেখো সময় তো এক্সিট হয়ে গেছে। এই প্রশ্নটা একটু দেখে নিতে হবে, যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে নেটের কারণে। সোডিয়াম ক্লোরাইডে ক্যালাসনের সময় আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যোগ করি কেন? দেখো সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে দ্রবীভূত হয় তখন কি উৎপন্ন করে? সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। আবার আমরা যখন এটার সঙ্গে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব তখন কি হবে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার, হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত হয়। তো দ্রবীভূত হলে আমরা কি এখানে কোনো সময় আয়ন পাচ্ছি? ক্লোরিন আয়ন, ক্লোরাইড আয়ন পাচ্ছি সময় আয়ন হিসেবে। আচ্ছা দেখো, এমনিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলটা হচ্ছে বেশি, তার মানে সোডিয়াম ক্লোরাইড পানিতে বেশি পরিমাণে দ্রবীভূত হয়।
সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফলের চেয়ে দ্রাব্যতা গুণফলের মানটা বেশি হয় বলে সোডিয়াম ক্লোরাইড সাধারণত পানিতে বেশি পরিমাণে দ্রবীভূত হয়। কিন্তু যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব তখন দেখা যাবে মিশ্রণের মধ্যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে না স্যার? এই দুইটা সময়ের কারণে মিশ্রণের মধ্যে ক্লোরাইড আয়নের পরিমাণ বেড়ে যাবে। আর ক্লোরাইড আয়নের পরিমাণ যখন বেড়ে যাবে তখন দেখবো যে সোডিয়াম ক্লোরাইডের যে আয়নিক গুণফল, সেই আয়নিক গুণফলটা তার দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয়ে যাবে। আর আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হলে কি হয়? আমরা কি শক্ত করছি? অধঃক্ষেপণ হয়। অধঃক্ষেপণ করে। সেই জন্য আমরা দেখবো যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করব তখন সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের চেয়ে বেশি হয়ে যায় বলে সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড দ্রুত ক্যালাসিত হয়। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের দানাটা দ্রুত তৈরি হবে। এই জন্য মূলত আমরা দ্রুত ক্যালাস পাওয়ার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপর শতকরা হিসাবে এটা লাগবে না আপাতত। তাহলে এগুলো আচ্ছা, আজকে এতটুকু দাও তোমাদের জন্য। স্যার রেজাল্ট কখন দিবে? রেজাল্ট এটা অফিসিয়ালি দিবে স্যার, আমরা নাম্বার ইনপুট করে দিয়েছি, অফিসিয়ালি তোমাদের রেজাল্ট তৈরি করে দিয়ে দিবে। ঠিক আছে, এখন অফিস যখন দেখি, কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত নেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।